আমরা ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে যে এই স্টোমাকে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় ওই রিলেটেড, যে এই ক্লোরাইড আয়নটা কিভাবে করে ভিতরে যাচ্ছে। তো ব্লাডে আমরা জানি যে প্লাজমাতে সোডিয়াম ক্লোরাইড আছে এবং সেটা ডিসোসিয়েট হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হয়ে থাকে, এবং সেটা যখন এই বাইকার্বনেট আয়নটা এই প্যারাইটাল সেল থেকে বাইরে আসে, তখন এখানে একটা আয়ন এক্সচেঞ্জের চ্যানেল আছে। একটা বাইকার্বনেট আয়ন বাইরে আসে এবং একটা ক্লোরাইড আয়ন ভিতরে যায়, এবং এই ক্লোরাইড আয়নটা ভিতরে গিয়ে আলটিমেটলি তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে ব্লাড সাপ্লাই এন্ড হিস্টোলজি অফ জিআইটি। We all know that GIT has the same basic structural organization throughout the length. There are four main layers like mucosa, submucosa, muscularis externa, and serosa, and they are present approximately all over the length. So mucosa কি? mucosa হচ্ছে এটার মধ্যে একটা লাইনিং এপিথেলিয়াম আছে, তার নিচে একটা ল্যামিনা প্রোপ্রিয়া, একটা কানেক্টিভ টিস্যু লেয়ার আছে, তার নিচে একটা মাসল লেয়ার আছে যেটাকে আমরা বলছি মাসকুলারিস মিউকোসা, এবং সাবমিউকোসা, মাসকুলারিস এক্সটার্না এবং সেরোসা। এই হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার যেটা সব জায়গাতেই কম বেশি আছে। তো আমরা যদি একটা সেল নিয়ে চিন্তা করি, যে একটা সেল যদি আমরা জাস্ট চিন্তা করি, তাহলে আমাদের সামনে এরকম একটা পিকচার সামনে চলে আসে, কিন্তু এটাও তো সেল। তো এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এই সেলটা কি করে, এটা নিউরন, এটা হচ্ছে একটা সিগন্যাল নেয় এবং এই এক্সন দিয়ে আরো দূরে সেই সিগন্যালটাকে পাঠাবে। এখন যত দূরে এটাকে সিগন্যাল পাঠাতে হবে, এক্সনটা তত লম্বা হবে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রয়োজনের তাগিদে এর স্ট্রাকচারটা চেঞ্জ করতে হচ্ছে। তো আমাদের যে গাট আছে, সেই গাটের যে লুমেন, সেই লুমেনে সারফেস এপিথেলিয়াম থাকে। এই সারফেস এপিথেলিয়াম গুলো বিভিন্ন ডিফারেন্ট লোকেশনে তাদের কাজের জন্য তাদের শেপ চেঞ্জ হবে। লেটস সি সারফেস এপিথেলিয়াম গুলো কি করে, হোয়াট আর দ্য ফাংশনস। সারফেস এপিথেলিয়াম গুলো প্রোটেকশন দেয়, ব্যারিয়ার হিসেবে কাজ করে, অ্যাবজর্পশন করে, সেক্রেশন করে। তাহলে আমরা যদি প্রোটেকশন, ব্যারিয়ার এসবের কথা চিন্তা করি, তাহলে সাধারণত যেখানে যেখানে প্রোটেকশন এবং ব্যারিয়ার লাগে সেসব জায়গাতে দেখা যায় একটা স্ট্র্যাটিফাইড লেয়ার, মানে স্তরীভূত লেয়ার দিয়ে ওই জায়গাটা দেয়া থাকে। তখন আমরা ওটাকে বলি স্ট্র্যাটিফাইড। অনেকগুলো স্তর থাকে, অনেকগুলো লেয়ার থাকে, যাতে করে ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেমন ভেতর থেকে কিছু বাইরে যেতে না পারে কিংবা বাইরে থেকে কিছু ভেতরে ঢুকতে না পারে, এবং এটা একটা প্রোটেকশনও দেয়। তাহলে এই যে আমরা এটা দেখছি, যেমন স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, এরা এরকম একটা কাজ করে যেখানে যেখানে আমাদের এরকম প্রোটেকশন ব্যারিয়ারের দরকার হবে। যেমন আমরা যদি বলি যে ইসোফেগাসের ক্ষেত্রে আমাদের এই স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম এরকম, এবং ওটা নন কেরাটিনাইজড। তো এই ইসোফেগাস থেকে তো আমার কোনো কিছু ভেতরে যাওয়ার দরকার হচ্ছে না, তো ওই জায়গাটাকে ও ব্যারিয়ার হিসেবে কাজ করেছে, কোনো কিছু ভেতরে যাবে না। এবং নন কেরাটিনাইজড কেন বলছি, অনেকগুলো প্রাণীর ক্ষেত্রে আবার এই কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে এটা নন কেরাটিনাইজড। কেন? বেশিরভাগ প্রাণী দেখা যাবে, যেমন হচ্ছে আমরা যদি গরু ছাগল এগুলোর কথা চিন্তা করি, তারা হচ্ছে একদম র ফুড খায়। এই র ফুড গুলো খেলে তাদের আমরা খাই হচ্ছে প্রসেসড ফুড, এই কারণে। আর প্লাস হচ্ছে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ড্রাই এনভায়রনমেন্ট আমাদের, এটা যেমন হচ্ছে একটা ড্রাই এনভায়রনমেন্ট এক্সপোজার হয় না, যেখানে যেখানে ড্রাই এনভায়রনমেন্ট এক্সপোজার হয় সেখানে সেখানেও নন মানে কেরাটিনাইজেশনের দরকার হয়। তাহলে আমরা আমাদের এখানে হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। কিছু কিছু জায়গাতে আমরা এরকম দেখবো একটা লম্বা ধরনের স্ট্রাকচার, যেটা হচ্ছে আমরা বলছি সিম্পল কলামনার এপিথেলিয়াম। তো এই ধরনের স্ট্রাকচার কেন দরকার হচ্ছে? আমরা দেখছি যেখানে নিউক্লিয়াসটা নিচে চলে এসেছে। কেন সেটা হচ্ছে, যদি আমরা বলি সেক্রেশনের ক্ষেত্রে, এখানে সেক্রেটরি গ্র্যানুলস হবে, তো এই জায়গাটিতে গিয়ে এই নিউক্লিয়াসটা নিচে চলে এসেছে এবং এই সেলের শেপটা এরকম হচ্ছে টল কলামনার। যদি বলি অ্যাবজর্পশনের ক্ষেত্রে, এইটুকু জায়গায় যদি আমরা এপিক্যাল সারফেস চিন্তা করি, দিস ইজ দ্য এপিক্যাল সারফেস অফ দ্য সেল, এন্ড the nutrients or substance that they have to absorb through this surface, then the surface must be increased. How? এটা কিভাবে ইনক্রিজ হবে?
এখানে আমরা কিছু দেখছি সেল সারফেস মডিফিকেশন, যেটাকে আমরা বলছি মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাই গুলো থাকার কারণে এইটুকু জায়গাতে আসলে যেটুকু সারফেস থাকার কথা তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। তাহলে আমরা দেখছি যে এটা হচ্ছে এই কাজের ক্ষেত্রে এদের এই চেঞ্জ গুলো আসছে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে হচ্ছে the height of the cells often reflects the level of secretory or absorbed activity, যেমন হচ্ছে যত বেশি সেক্রেটরি গ্র্যানিউলস জমা থাকবে তত বেশি জায়গার দরকার হবে, তাহলে ওইটা সেলের হাইট একটা ওঠানামা করবে। Stratification of the epithelium usually correlates with transepithelial impermeability, যেটাকে আমি ব্যারিয়ারের কথা বলছিলাম, and protection। তাহলে দেখা যাচ্ছে ফাংশনের সাথে সাথে এদের স্ট্রাকচারের চেঞ্জগুলো আসতেছে। ল্যামিনা প্রক্রিয়া। এখন এই সারফেস এপিথেলিয়ামের নিচে আমাদের টিস্যু কি কি আমরা জানি। আমাদের টিস্যু নরমালি যেগুলো সেগুলো হচ্ছে আমাদের একটা এপিথেলিয়াল টিস্যু, আমাদের হচ্ছে মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এবং এদেরকে কানেক্ট করে রাখে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যুতে আমরা কি জানি? কানেকটিভ টিস্যুতে কি আছে? কানেকটিভ টিস্যুতে আছে সেল আছে, এবং এই সেলগুলোর মাঝখানে ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকে। ইন্টারসেলুলার সাবস্টেন্স জিনিসটা কি? ইন্টারসেলুলার সাবস্টেন্স জিনিসটা কিছু না, এই সেলগুলো যে ফাইবার, কোলাজেন ফাইবার যদি আমরা বলি, যে ফাইবার সিনথেসিস করে, তাহলে এই ফাইবার এবং সাথে গ্রাউন্ড সাবস্টেন্স। তো এই ফাইবারগুলো গ্রাউন্ড সাবস্টেন্সে ডুবানো থাকে। এখন এখানে আমরা দেখছি এই আমাদের যে সারফেস এপিথেলিয়াম, তার নিচের লেয়ারটি হচ্ছে ল্যামিনা প্রক্রিয়া। এটাও একটি কানেকটিভ টিস্যু, কিন্তু এটা একটি লুজ কানেকটিভ টিস্যু। ইটস আ লুজ অ্যারিওলার কানেকটিভ টিস্যু। Why it is loose areolar? Because collagen fibers present here are sparse and the ground substance is abundant. অর্থাৎ এখানে আমাদের কোলাজেন ফাইবার হচ্ছে একেবারে মানে কম, আর হচ্ছে আমাদের এখানে গ্রাউন্ড সাবস্টেন্স অনেক বেশি। এতে করে লাভ কি হচ্ছে? এতে করে লাভ হয়েছে যে এটা একটা জেল লাইক কনসিস্টেন্সি হচ্ছে। এই সেলগুলোই তো প্রথম আমাদের এই খাদ্য কিংবা নিউট্রিয়েন্টস যেটাই বলি সেটার সাথে এক্সপোজ হচ্ছে এবং সেগুলোকে অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করে এই ল্যামিনা প্রক্রিয়াতে আমরা আরো দেখছি যে নিউমারাস ব্লাড এবং লিম্ফেটিক ভেসেলস থাকে। তো যখন এই অক্সিজেন বলি কিংবা হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্টস বলি, এগুলো যখন এই ল্যামিনা প্রক্রিয়া দিয়ে পাস করবে, এটা যত জেল লাইক কিংবা এরকম কনসিস্টেন্সি হবে, তত এই জিনিসটা সুবিধা হবে। প্লাস আরেকটা জিনিস আমরা মাথায় আনি, সেটা হচ্ছে যে যখন আমার এপিথেলিয়াল লাইনিংটা ব্রিজ করে যাবে কিংবা কোনো কারণে ভেঙে পড়বে, তখন বাইরের যেসব মাইক্রো অর্গানিজম বলি কিংবা ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলোর এক্সপোজার আসবে প্রথম যে লেয়ার, সেই লেয়ারটা হচ্ছে এই ল্যামিনা প্রক্রিয়া। তাহলে এখানে সেই কারণে আমরা কিছুটা ইমিউনিটি দিয়ে রাখি, আমরা কিছু লিম্ফোসাইট দিয়ে রাখি। তাহলে দেখতে পাচ্ছি যে এই ল্যামিনা প্রক্রিয়াটা যেটা একটা তখন একটা ইমিউন ফাংশনও সার্ভ করবে। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? যে contain thin and relatively sparse collagen fibers and abundant ground substance. Its consistency is gel-like, contains numerous blood and lymphatic vessels. Loose connective tissue plays an important role in the diffusion of oxygen and transport of nutrients, and surface serves an immune function by housing clusters of lymphocytes. আচ্ছা, এর পরের লেয়ারটা কি? আমরা বলেছি যে মাসল টিস্যু আমাদের আছে। এর পরের লেয়ারটা হচ্ছে আমাদের মাসল লেয়ার। এই মাসল লেয়ারের দরকার কখন হয়? যখন কোনো কিছুকে কন্ট্রাক্ট করার দরকার হবে। তো এটা তো মিউকোজাল লেয়ার। মিউকোজাল লেয়ারের মধ্যে সারফেস এপিথেলিয়াম কেন আছে বুঝলাম, ল্যামিনা প্রক্রিয়া কেন আছে সেটাও বুঝলাম, মাসকুলারিস মিউকোসা কেন আছে, why there is muscles in mucosal layer? বিকজ এই মাসল গুলো যখন কন্ট্রাক্ট করবে, তখন আলটিমেটলি এই মিউকোজাতে কিছু ফোল্ডিং তৈরি হবে, মুভমেন্ট হবে। তো এটা আলটিমেটলি ফ্যাসিলিটেট করবে অ্যাবজর্পশন এন্ড সেক্রেশনকে। তাহলে এখানে মাসল লেয়ার কেন আছে সেটা আমরা বুঝতে পারলাম। সাবমিউকোসার নাম দেখেই আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে মিউকোজার নিচে থাকে। এটাও একটা কানেকটিভ টিস্যু লেয়ার, কিন্তু এটা হচ্ছে ডেন্স এবং ইরেগুলার কানেকটিভ টিস্যু। এটাকে আমরা ডেন্স কেন বলছি? কানেকটিভ টিস্যু থেকে আমরা এর আগে দেখেছি যে হচ্ছে আগেরটা আমাদের ল্যামিনা প্রক্রিয়া হচ্ছে লুজ, কারণ ওখানে আমাদের ফাইবার কম, গ্রাউন্ড সাবস্টেন্স বেশি। আর এখানে আমাদের ফাইবার বেশি, গ্রাউন্ড সাবস্টেন্স কম, এই কারণে আমরা এটাকে বলছি ডেন্স। ইরেগুলার কেন বলছি? এই যে ফাইবার গুলো আছে, এই ফাইবার গুলো এক একটা এক এক দিকে আছে। এটারও সুবিধা আছে। কি সুবিধা? যেখানে আমাদের ফাইবার গুলো রেগুলার, সেগুলো একদিকের থেকে প্রেসার রেজিস্ট্যান্ট, মানে একদিক থেকে প্রেসার ও রেজিস্ট করতে পারে। কিন্তু এই ফাইবার গুলো এলোমেলো ভাবে, ইরেগুলার ভাবে ছড়ানো থাকার কারণে যেদিক থেকেই প্রেসার আসুক না কেন, ও তখন সেই প্রেসারটাকে রেজিস্ট করতে পারে। চিন্তা করো, আমাদের যখন গাটে একটা খাবার ঢুকে স্টোমাকে, তখন তো সেটা সব দিকেই ডিস্টেন্ডেড হয়, সব দিকেই স্ট্রেচড হয়। তাহলে
যে কোনো দিক থেকে প্রেসার আসুক না কেন ও যাতে রেজিস্ট করতে পারে, এই জন্য এখানে এই ফাইবারগুলোকে ইরেগুলার ভাবে দেওয়া হয়েছে। এখন এই সাবমিউকোসা, তাহলে এই সাবমিউকোসাটা মোটামুটি আমাদের যে একটা স্ট্রেচিং বা ডিস্টেনশনের ক্ষেত্রে একটা ও রেজিস্ট করতে পারছে। আচ্ছা, সাবমিউকোসার পরে মাসকুলারিস এক্সটার্না, আরেকটা মাসল লেয়ার। এই মাসল লেয়ারের মধ্যে কম বেশি সব জায়গাতে ইনার সার্কুলার এবং আউটার লংগিটিউডিনাল দুটো লেয়ারে ভাগ করা আছে। স্টোমাকের ক্ষেত্রে হচ্ছে যেহেতু স্টোমাককে বেশি ভিগোরাসলি মিক্সিং এর কাজটা করতে হয়, এই কারণে স্টোমাকের ক্ষেত্রে একটা এক্সট্রা ইনার অবলিক মাসল আছে। তো এই মাসকুলারিস এক্সটার্নাটা কি করে, কেন দরকার হচ্ছে? আমরা যে খাবারটা খাচ্ছি এটাকে মিক্সিং এর দরকার হচ্ছে, এটাকে প্রোপেল করার দরকার হচ্ছে। তো এই কাজগুলো করতে গেলে তখন হচ্ছে কন্ট্রাকশনের দরকার হয়। কন্ট্রাকশন কে করবে? মাসল করবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের তখন মিক্সিং এন্ড প্রোপেল, এই কাজের জন্য আমাদের এখানে একটা মাসল লেয়ারের দরকার হচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে যে আমরা বলেছি যে সার্কুলার আর আউটার লংগিটিউডিনাল, এই সার্কুলার মাসলগুলো কিছু কিছু জায়গাতে গিয়ে স্ফিংটার ফর্ম করবে, যেটা আমরা পরে দেখব। সবচেয়ে বাইরের লেয়ার সেটা হচ্ছে সেরোসা এন্ড অ্যাডভেন্টিসিয়া। এইটা জাস্ট কিছু না, এটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু লেয়ার, এবং এই কানেকটিভ টিস্যু লেয়ারের সাথে যখন পেরিটোনিয়াম কাভারিং থাকবে, পেরিটোনিয়াম কাভারিং অর্থাৎ হচ্ছে মেসোথেলিয়াম, মেসোথেলিয়ামটা হচ্ছে একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এই মেসোথেলিয়াম যখন থাকবে তখন আমরা সেটাকে বলবো সেরোসা, এবং যখন সেটা থাকবে না তখন আমরা সেটাকে বলবো অ্যাডভেন্টিসিয়া। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের যে লেয়ার গুলো, সেই লেয়ারের স্ট্রাকচার। এখন কিছু কিছু জায়গাতে আমাদের গ্ল্যান্ড পাবো, এই গ্ল্যান্ড গুলো আমাদের রিজিয়ন অনুযায়ী আলাদা আলাদা। যেমন আমরা যদি স্টোমাকের কথা চিন্তা করি, স্টোমাকে আমাদের হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এতটুকু স্টোমাকে আবার তিনটা রিজিয়ন, চারটা রিজিয়ন আছে, যার মধ্যে কার্ডিয়াক রিজিয়ন, ফান্ডাস, বডি এবং পাইলোরাস। তো কার্ডিয়াক রিজিয়ন যেটা, সেখানে কার্ডিয়াক গ্ল্যান্ড থাকে। পাইলোরাস রিজিয়নও পাইলোরিক গ্ল্যান্ড থাকে। মাঝে হচ্ছে ফান্ডাস এবং বডি, এবং এরা মোটামুটি সেম। দেখা গেছে যে কার্ডিয়াক এবং পাইলোরিক রিজিয়নে মেইনলি যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো আসলে মেইনলি হচ্ছে মিউকাস সেক্রেটরি। আর ফান্ডিক এন্ড বডি গ্ল্যান্ডে এখানে আমরা কয়েক ধরনের সেল দেখতে পাই, যেমন কিউবয়েডাল জাইমোজেনিক সেল, পলিহেড্রাল অক্সিনেটিক সেল এবং মিউকাস নেক সেল। তো এখানে আমরা দেখি যে হচ্ছে দত্ত থেকে আমি কিছু ছবি নিয়েছি, এই ছবিগুলো কারণ তোমরা দত্ত ফলো করো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিনেটিক সেল এই পিঙ্ক কালারের এবং জাইমোজেনিক সেল এখানে ব্লু কালারের। আমরা যখন স্টেইন করি একটা স্লাইড, তখন সাধারণত হেমাটক্সিলিন এন্ড ইওসিন স্টেইন ইউজ করা হয়। এই হেমাটক্সিলিন এন্ড ইওসিনের মধ্যে হেমাটক্সিলিন হচ্ছে বেসিক স্টেইন, ইওসিন হচ্ছে অ্যাসিডিক স্টেইন। এবং এদের যে বেসিক স্টেইন সে চাবে অ্যাসিডিক জিনিসকে ধরতে, এবং যে অ্যাসিডিক স্টেইন সে চাবে বেসিক জিনিসকে ধরতে। তাহলে আমরা যখন একটা স্লাইডকে এরকম হেমাটক্সিলিন এন্ড ইওসিন দিয়ে স্টেইন করি, তখন দেখা যায় যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস গুলো, এগুলো ডিপ ব্লু কালারের। হেমাটক্সিলিনের কালার হচ্ছে ডিপ ব্লু অথবা পার্পল, আর ইওসিনের কালার হচ্ছে পিঙ্ক। তাহলে এখানে সবগুলো নিউক্লিয়াসই দেখা যাচ্ছে, নিউক্লিয়াসে নিউক্লিক অ্যাসিড আছে। তাহলে অ্যাসিড থাকার কারণে এখানে যখন আমি স্টেইন গুলো দিচ্ছি, ও হেমাটক্সিলিনের সাথে বাইন্ড করছে, কারণ হেমাটক্সিলিন বেসিক, নিউক্লিক অ্যাসিড অ্যাসিড, তাহলে অ্যাসিড বেসিক বাইন্ড করছে, এই কারণে ও স্টেইনটা নিচ্ছে এরকম ডিপ ব্লু অথবা পার্পল। এখন আমরা দেখছি সাইটোপ্লাজমের ক্ষেত্রে সবগুলো নিউক্লিয়াস, যেমন অক্সিনেটিক সেলের নিউক্লিয়াস বলি কিংবা জাইমোজেনিক সেলের নিউক্লিয়াস বলি, সবই কিন্তু এই বেসিক স্টেইনটা নিয়েছে। কিন্তু যদি আমি সাইটোপ্লাজমের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে দেখবো যে আমার জাইমোজেনিক সেলের এখানে সাইটোপ্লাজম, আর আমার এখানে হচ্ছে অক্সিনেটিক সেলের সাইটোপ্লাজম কিন্তু আলাদা কালার নিয়েছে। জাইমোজেনিক সাধারণত এই সাইটোপ্লাজমে যে প্রোটিনগুলো থাকে নরমালি, সেই প্রোটিনগুলো হচ্ছে বেসিক, বেসিক থাকার কারণে ও অ্যাসিডিক স্টেইন অর্থাৎ ইওসিন স্টেইন নিয়ে পিঙ্ক হয়ে যায়। কিন্তু জাইমোজেনিকের এখানে পিঙ্ক হয়েছে কেন? জাইমোজেনিকে প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি লাগানো থাকে? রাইবোসোম। রাইবোসোম মানে হচ্ছে ওখানে থাকে আরএনএ, আরএনএ একটা অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে অ্যাসিড থাকার কারণে ও হচ্ছে বেসিক স্টেইন নিচ্ছে, হেমাটক্সিলিন স্টেইন নিচ্ছে, নিয়ে ও ডিপ ব্লু অথবা পার্পল স্টেইন নিচ্ছে। আচ্ছা, তাহলে আর এখানে আমরা ইন্টার গ্ল্যান্ডের দেখি যে এখানে সবচেয়ে পাইলোরিক গ্ল্যান্ড যেটা, সেটার পিচ সবচেয়ে বেশি ডিপ পাইলোরিক গ্ল্যান্ডের ক্ষেত্রে, এবং কার্ডিয়াক এবং পাইলোরিক দুটারই ক্ষেত্রেই আমরা গ্ল্যান্ডটাকে দেখতে পাচ্ছি যেভাবে কাটা গেছে, যেভাবে এরা হচ্ছে গিয়ে কয়েলড টিউবুলার, আর এখানে আমরা দেখছি সিম্পল টিউবুলার ফান্ডি গ্ল্যান্ডের ক্ষেত্রে।
আচ্ছা, এখন হচ্ছে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। ইন্টেস্টিনাল, আমরা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কথা বললাম, এখন ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা আগের ক্লাসে দেখেছি যে এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইনের গ্ল্যান্ডের ক্ষেত্রে এরকম কিছু স্টেম সেল আছে যেখান থেকে নতুন সেল তৈরি হয়, ডিফারেন্ট টাইপের সেল তৈরি হয়, অন্যান্য যেসব সেল আছে ওই গ্ল্যান্ডে সেগুলো তৈরি হয়। প্যানেট সেল থেকে লাইসোজাইম তৈরি হয়। এই লাইসোজাইম হচ্ছে একটা ব্যাকটেরিয়াসিডাল ফাংশন সার্ভ করে। এছাড়া গবলেট সেল, এন্টেরোএন্ডোক্রাইন সেল এবং অল ওভার এন্টেরোসাইট আছে। লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, তাহলে দেখবো এখানে মেইনলি হচ্ছে গবলেট সেল আর কিছু স্টেম সেল আছে। ইন্টেস্টিনাল ভিলাই, এখন আমরা আসি কিছুটা এদের সারফেস, মিউকোজাল সারফেস মডিফিকেশনে, এবং তোমাদের পরীক্ষাতে ভিলাই মাইক্রোভিলাইয়ের পার্থক্য এগুলো অনেকবারই আসছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করো। এই সারফেস মডিফিকেশনে কেন আমাদের থাকতে হচ্ছে? এই ইন্টেস্টিনাল ভিলাই এটা কি? ইন্টেস্টিনাল ভিলাইটা এটা কিছু না, এটা হচ্ছে প্রজেকশন অফ দ্য মিউকোসা, এবং এটা একটা প্রজেকশন অফ মিউকোসা। এর ভিতরে যে একটা কোর আছে সেটা হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া। এই কোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেসেলস এবং ব্লাইন্ড একটা লিম্ফ্যাটিক ভেসেল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ল্যাকটিন। আচ্ছা, এখন আমরা আগে বলেছিলাম যে মাসকুলারিস মিউকোসা, যেখানে কন্ট্রাকশনের দরকার হয় সেখানে এরকম মাসল লেয়ার থাকে। তো এইখানে মাসকুলারিস মিউকোসা ছিল, সেটা কিছুটা এক্সটেন্ড হয়ে ভিতরের দিকে কিছু স্মুথ মাসল, এই যে মাসল লেয়ার ভিতরে ঢুকে গেছে ভিলায়। কেন মাসল লেয়ার এখানে থাকতে হচ্ছে? তার মানে এখানে ভিলাইটা কন্ট্রাকশন, এই মাসল কন্ট্রাকশনের মাধ্যমে ভিলাইটাকে নড়াচড়া করানো হবে। নড়াচড়া যদি করানো হয় তাহলে সে এই অ্যাবজর্পশন সেক্রেশনে হেল্প করবে, ফুডগুলোর সাথে আরো বেশি করে মিশতে পারবে, ফুড পার্টিকেলস এর সাথে। প্লাস হচ্ছে এই যে এখানে লিম্ফ ভেসেলস দেখছি, এই লিম্ফ ভেসেলস এখান থেকে তো ও লিম্ফ নেবে, এই ফ্যাট নেবে, লিম্ফ হয়ে এটা হচ্ছে এই ভেসেলসে যাবে। তো এই একটা মিল্কিং অ্যাকশনের মাধ্যমে, এই মাসলগুলো কন্ট্রাকশন করলে একটা মিল্কিং অ্যাকশনের মাধ্যমে এটা ভিতরে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই জিনিসটা কি? এর আগেটা আমরা দেখেছি একটা মিউকোজাল প্রজেকশন, আর মাইক্রোভিলাইটা হচ্ছে একটা সাইটোপ্লাজমিক প্রজেকশন, যেটা হচ্ছে সেল সারফেস মডিফিকেশন হয়ে তৈরি হচ্ছে। আগেরটাতে আমরা দেখেছিলাম যে ভেতরের করে থাকে ল্যামিনা প্রক্রিয়া, এখানে ভেতরে করে আছে অ্যাক্টিন। আমরা যদি মনে করে থাকি যে হচ্ছে সাইটোস্কেলেটন, সেলের সাইটোস্কেলেটন গুলো, সেটার মধ্যে অ্যাক্টিন হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাহলে এই করে থাকে হচ্ছে অ্যাক্টিন বা এরকম মাইক্রোফিলামেন্ট। এটাও আগের যে ভিলাই সেটার কাজ ছিল হচ্ছে অ্যাবজর্পটিভ সারফেসকে বাড়ানো, এটার কাজ হচ্ছে আমার অ্যাবজর্পটিভ সারফেসকে বাড়ানো। এবং আগেরটা যদি আমি লাইট মাইক্রোস্কোপে দেখি তাহলে ভিলাইগুলোকে আমি কখনো টাং শেপ, কখনো লিপ শেপ এরকম দেখবো, আর এদেরকে যদি আমি লাইট মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখবো আমি স্ট্র্যাটেড বর্ডার হিসেবে। এখন আগের ভিলায় তো আমি দেখেছি যে স্মুথ মাসল ভিতরে ঢুকে গেছে, ঢুকে ওরা কন্ট্রাকশন করার ফলে হচ্ছে মুভমেন্টটা হচ্ছে, আর এদের মুভমেন্টটা হচ্ছে এই টার্মিনাল ওয়েভের কারণে। এরাও এক ধরনের মাইক্রোফিলামেন্ট। তাহলে ভিলাই ভিলাইয়ের মোটামুটি একটা পার্থক্য আমরা দেখলাম। এখন এই যে একটা সারফেস মডিফিকেশন হয়, মিউকোজাল সারফেস বলি কিংবা সেল সারফেস বলি, তো এই সারফেস মডিফিকেশন হয়ে লাভ কি হয়? যেমন এখানে প্লিকা সার্কুলারিস, এর কি হচ্ছে? প্লিকা সার্কুলারিস হচ্ছে আমাদের পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড। এই ফোল্ড হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই সারফেসটা 3 গুণ বেড়ে গেছে। তারপরে হচ্ছে ভিলাস হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের সারফেসটা আরো 10 গুণ বেড়ে গেছে, সারফেস এরিয়া। এরপরে প্রতিটা সেলের উপরে আবার মাইক্রোভিলাই, এর কারণে আরো 20 গুণ বেড়ে গেছে সারফেস এরিয়া। টোটাল দেখা যাচ্ছে আমাদের ইন্টেস্টিনাল ফোল্ড, এই সব ফোল্ডের কারণে 600 গুণ বেড়ে যায়। তাতে করে আমাদের বেশি সারফেস এরিয়া হয়, বেশি জায়গা জুড়ে আমরা অ্যাবজর্ব করতে পারি, সেপারেশন করতে পারি। এখন কিছুটা হিস্টোলজিক্যাল ডিফারেন্স আমরা দেখি যে হচ্ছে স্মল গাট এবং লার্জ গাটের ক্ষেত্রে। এখন হিস্টোলজিক্যাল ডিফারেন্সের কথা যদি বলি তাহলে আমরা দেখি যে স্মল ইন্টেস্টাইনে যেরকম ভিলাই আছে, লার্জ ইন্টেস্টাইনে এটা লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে ভিলাই নাই, কিন্তু এরকম ফোল্ড আছে যেটা হচ্ছে টেম্পোরারি, মিউকোজাল এবং সাবমিউকোজা দিয়ে তৈরি। যখন এটা ডিস্টেন্ডেড হবে এই লুমেনটা লার্জ গাটের, তখন এরা নাই হয়ে যাবে। আমরা দেখি এদের মধ্যে যদি আমরা গ্ল্যান্ড গুলোর কথা চিন্তা করি তাহলে আমরা দেখেছি যে লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে মেইনলি হচ্ছে গবলেট সেল। গবলেট সেল কি করে? কেন এখানে এত বেশি গবলেট সেলের দরকার হচ্ছে লার্জ গাটে? কারণ হচ্ছে এই গবলেট সেলগুলো মিউকাস সেক্রেশন করছে। মিউকাস সেক্রেশন করলে লার্জ গাটে তো আমার যাচ্ছে সবগুলো নিউট্রিয়েন্টস নিয়ে নেওয়ার পরে যে ফিকাল ম্যাটার টাইপের সেইটা, তো এদেরকে প্যাসেজ ওয়ে দিতে হবে এবং তারা পাস করার জন্য প্যাসেজটাকে আমার পিচ্ছিল করতে হবে। তো গবলেট সেল হচ্ছে এই মিউকাস সেক্রেশন করে
এই প্যাসেজটাকে পিচ্ছিল রাখে। আর ইন্টেস্টাইনে যেহেতু আমাদের অ্যাবজর্পশনের সেক্রেশনের সেল দরকার হয়, সেই কারণে আমাদের দেখা যায় যে আগের ক্লাসে আমি বলেছি যে স্টেম সেল আছে, প্যানেজ সেল, গবলেট সেল, এন্টেরোএন্ডোক্রাইন, এন্টেরোসাইট, এসব সেল হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে আছে। এখন যদি আমরা লিম্ফ্যাটিক নোডিউলের ক্ষেত্রে একটু চিন্তা করি, দুটার পিকচার দেখি স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে, তাহলে দেখবো যে আমাদের স্মল ইন্টেস্টাইনের ডিওডেনাম জেজুনামের কথা যদি চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে একেবারে সলিটারি কিছু নোডিউল থাকতে পারে। কিন্তু আইলিয়ামের ক্ষেত্রে আমাদের এই সলিটারি নোডিউলগুলোর অ্যাগ্রিগেশন হয়ে একদম সুন্দর একটা প্যাচ ফরমেশন করে যায়, যেটাকে আমরা বলি পিয়ার্স প্যাচেস। লার্জ গাটের ক্ষেত্রে আবার সেরকম সলিটারি ওরকম কোনো পিয়ার্স প্যাচেস এদের নাই। প্লাস হচ্ছে মাসল লেয়ারের ক্ষেত্রে যদি আমরা লার্জ গাটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটার ইনার, এটা হচ্ছে ইনার সার্কুলার এবং আউটার লংগিটিউডিনাল। এই আউটার লংগিটিউডিনাল এরা কনডেন্সড হয়ে তিনটা ব্যান্ড তৈরি করে লার্জ গাটের ক্ষেত্রে, কিন্তু এখানে হচ্ছে ওই দুটো লেয়ার স্বাভাবিকই আছে। তেমনিভাবে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে, স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে ভিলাই এর ডিফারেন্ট টাইপের ভিলাই ডিফারেন্ট এরিয়াতে, যেমন ডিউডেনামের ক্ষেত্রে হচ্ছে ভিলাই লিফ লাইক, জেজুনামের ক্ষেত্রে ভিলাই ফিঙ্গার লাইক এবং আইলিয়ামের ক্ষেত্রে ভিলাই হচ্ছে শর্ট। and mucus secreting Brunner's gland in the submucosa, এটা এই ডিউডেনামের সাবমিউকোসাতে আছে, যেটা অন্য কোনো ইয়াতে নাই, জেজুনামে নাই, আইলিয়ামে নাই। প্লিকা সার্কুলারিস যদি আমি বলি, সেটা জেজুনামে ওয়েল ডেভেলপড, আর আগেই বলেছি এই পিয়ার্স প্যাচেস যেটা, সেটা হচ্ছে আইলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স। এদের মধ্যেও কিছু পার্থক্য আছে হিস্টোলজিক্যাল। এরকম কিছু ছবি আসে, এই ছবিগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়, যেমন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটা মুখস্থ করার কিছু দরকার নাই। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা কার পার্ট? এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট। তাহলে এটার যে লাইনিং এপিথেলিয়াম আছে, সেখানে কি থাকবে? বেশি বেশি গবলেট সেল থাকবে, গবলেট সেল বেশি বেশি একবার। ল্যামিনা প্রোপ্রিয়াতে এখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি লিম্ফ্যাটিক নোডিউল উইথ জার্মিনাল সেন্টার। লিম্ফ্যাটিক নোডিউল উইথ জার্মিনাল সেন্টার, এটা আর কোথায় থাকে? বডির টনসিলে থাকে। তাইলে এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সকে তখন বলা হয় অ্যাবডোমিনাল টনসিল, এই কারণে। এছাড়া লার্জ ইন্টেস্টাইনের মতো যেমন অন্যান্য লেয়ারগুলো, সেগুলো মোটামুটি একই আছে। তো স্টুডেন্টস, তোমাদের যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো, আর যদি কেউ মনে করো যে পরে কোশ্চেন করবে, তাহলে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, পরেও কোশ্চেন করতে পারো। আর আমি রিকোয়েস্ট করবো যেটা, সেটা হচ্ছে একটু বেশি বেশি কোশ্চেন করবা, কারণ আমি বলেছি যে আমি বেশ 1 বছর কিংবা তার বেশি সময় ধরে হচ্ছে একটু অ্যানাটমির সাথে জেনেটিক্সে ছিলাম বলে একটু রিটাচ ছিলাম। এই কারণে তোমরা কোশ্চেন করলে আমি আটকাবো বেশি, আটকালে হচ্ছে আমাকে আর একটু এফোর্ট দিতে হবে, এবং আমি চাই আমার লেকচারগুলো একটু গোছানো, আস্তে আস্তে করে আমি পুরোটাই গুছিয়ে ফেলতে পারি, এবং তোমাদের পরীক্ষা রিলেটেড জিনিসগুলো আগে থেকে এভাবে করে গুছিয়ে গুছিয়ে লেকচারে ঢুকে যায়। উপরে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে,